অমিত শাহর মন্তব্য ঘিরে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তুলকালাম। এসআইআর হবে কি হবে না সেই তরজা এখন কিছুটা হলেও মিটেছে, তবে এসআইআর এর পরবর্তী পদক্ষেপ নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি রীতিমতো উত্তপ্ত। তারই মধ্যে অমিত শাহর বাংলার অনুপ্রবেশ নিয়ে করা কিছু মন্তব্য রাজ্য রাজনীতিকে যেন আরও তাতিয়ে দিল। কি বলেছেন অমিত শাহ, আর তার পাল্টা বিরোধীরাই বা কি বলছেন, শাসক দল এ রাজ্যে তারাই বা কি বলছেন, শুনুন। এসআইআর নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। এই আবহে এসআইআর নিয়ে বঙ্গের শাসক দলকে একহাত নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ভোট ব্যাংক তৈরির জন্য যারা অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয় তারাই এসআইআরকে ভয় পায়। সারা দেশে এসআইআর থাকা উচিত এবং চিহ্নিত অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া দরকার। তার এই মন্তব্যের পাল্টা দিতে দেরি করেনি বিরোধী শিবির। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হুঁশিয়ারি, অসাংবিধানিক পদ্ধতিতে এসআইআর করা হলে আমরা তার বিরোধিতা করব। যে ভারতবর্ষের হোম মিনিস্টার এই টুইট করছেন না, এই কথা বলছেন না, ব্যক্তি এই কথা বলছেন। তার কারণ 2024-এ যাদের ভোটে আপনারা এমপি হলেন, সরকার বানালেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেন, আপনি এখন বলছেন এই রাজ্যে অনুপ্রবেশকারী আছে, তাহলে আপনি আগে চিহ্নিত করেননি কেন? এসআইআর আজকে করছেন কেন? যে যে রাজ্যে আজকে দেখা যাচ্ছে যে নির্বাচন হবে সেখানে আপনি এসআইআর করার কথা ভাবছেন, আর আপনার আগে থেকেই তো এসআইআর করতেন, অসুবিধে কোথায়? একই সুর সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর গলায়। তার দাবি, অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি করাটা নির্বাচন কমিশনের কাজ নয়। নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশনের কাজ কিন্তু অনুপ্রবেশকারীদের তালিকা বানানো নয়। এসআইআর নির্বাচন কমিশনের কাজ। এসআইআর এর কাজ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা নয়। এসআইআর এর কাজ জেনুইন ভোটারকে তার ভোটদানের সুব্যবস্থা এবং অধিকারকে নিশ্চিত করা। সেই কাজটা উনি করছেন না, নির্বাচন কমিশন তার ঘাড়ি দিয়ে করাতে চাইছেন। এই ইস্যুতে কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে পাল্টা তোপ দেখেছে ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের হুঁশিয়ারি, একজন বৈধ ভোটারের নামও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোটার তালিকায় যে কারচুপি করার যে চেষ্টা বিজেপি করছে তার প্রতিবাদ তৈরি হয়েছে। এই নিয়ে দল নজর রাখছে। যা করণীয় দল, রাজ্য সরকার তারা করবেন। আমাদের শুধু একদম স্পষ্ট কথা, আমরা কাউকে ভয় পাই না। আপনারা যা ইচ্ছে করুন, আপনারা গোহারা হারবেন, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আপনাদের রাজনীতি করতে গিয়ে যেন কোনো বৈধ ভোটার, ন্যায্য ভোটার, তাদের গায়ে যেন হাত না পড়ে। সব মিলিয়ে এসআইআর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তোলা অভিযোগের কড়া জবাব দিলেন বিরোধীরা। আগামী দিনে এই ইস্যুতে রাজ্য রাজনীতি যে উত্তপ্ত হবে তা বলাই বাহুল্য। ক্যালকাটা নিউজ। এবার প্রসঙ্গ হলো অনুপ্রবেশ এবং এসআইআর। এই ইস্যুতে যখন তপ্ত বঙ্গ রাজনীতি, তখনই আজ শুভেন্দু অধিকারী দক্ষিণ 24 পরগনায় গিয়ে রীতিমতো বিক্ষোভের মুখে পড়লেন। রাজু বিস্তা গতকাল উত্তরবঙ্গে বিক্ষোভের সম্মুখীন হন। তৃণমূল কংগ্রেস বলছেন জনরোষ, তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন পাবলিকের জনরোষ। সত্যি কি তাই? আর যারা আসেন আমাদের সঙ্গে আসুন আলাপ করে নি। সৌরভপ্রিয় দত্ত রয়েছেন তৃণমূল কংগ্রেসের সমর্থক, রয়েছেন মণিকাঞ্চন পাল ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, রয়েছেন সুস্মিতাদি কংগ্রেসের মুখপাত্র, এবং আমাদের সঙ্গে অমিতাভ কাঞ্জিলাল ভার্চুয়ালি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। আমি অমিতাভ আপনার কাছেও যাবো, কিন্তু সবার আগে আমি মণিকাঞ্চনকে দিয়ে শুরু করব। অমিত শাহ বলছেন বিজেপি বাংলায় আসলে অনুপ্রবেশ রুখে দেবে। বিজেপি তো অসমে আছে, অনুপ্রবেশ রুখতে পারেনি। বিজেপি তো পার্ট ওয়াইজ মেঘালয়াতেও আছে, সেখানেও অনুপ্রবেশ রুখতে পারেনি। বিজেপি সমর্থিত সরকার তো কাশ্মীরেও ছিল, সেখানেও খুব একটা অনুপ্রবেশ রুখতে পারেনি। তাই বাংলায় এসে রুখে দেব, তার কোনো সামরিক স্টান্স কি আপনি দেখাতে পারবেন মণিকাঞ্চন? দেখুন, বিষয় হচ্ছে প্রথমত অনুপ্রবেশটা কি বিজেপির আজকের ইস্যু? এই সিএনএ অন্তত 25খানা শো গত কয়েক বছরে আমি করেছি, যেখানে অনুপ্রবেশ নিয়ে বিভিন্ন তথ্য আমরা দিয়েছি। আজকে আমাদের হয়তো সরকার রয়েছে, একাধিক বিভিন্ন রাজ্যে আমাদের সরকার রয়েছে, কেন্দ্রে সরকার রয়েছে, কিন্তু যখন আমাদের কিছু ছিল না তখনও কিন্তু অনুপ্রবেশ আমাদের কাছে ইস্যু ছিল। কারণ অনুপ্রবেশ শুধুমাত্র বাইরে থেকে লোক আসা নয়, এটা আমাদের রুটি রোজগার, দেশের অর্থনীতি, সর্বোপরি দেশের জাতীয় সুরক্ষা, একদম
পরিপন্থী, সুতরাং অনুপ্রবেশ রয়েছে। এবং আমি আপনার সাথে 100% একমত। ন্যাশনাল সিকিউরিটির জন্য অনুপ্রবেশ ইস্যু হওয়া দরকার, রাইটলি সো, যেমন আপনাদের ইস্যু। অন্যান্য দলেরও নিশ্চয়ই ইস্যু হবে, ছিল, হবে, আগামী দিনেও আবার থাকবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ন্যাশনাল সিকিউরিটি ক্যানট বি ইয়োর পার্টিজ পলিটিক্যাল স্ট্যান্ড ফর আ ভোট, তাই না? আমি তো সেখান থেকে শুরু, তাহলে সেখানেই তো আমার প্রশ্ন। যখন উনি বলছেন বাংলায় বিজেপি এলে অনুপ্রবেশ বন্ধ হবে, তখনই তো আমাদের প্রশ্ন জাগে, অসমে বিজেপি আছে, বন্ধ হলো না কেন? মেঘালয়ে বিজেপি আছে, বন্ধ হলো না কেন? তোমার কাশ্মীরে আপনাদের সমর্থিত সরকার, বন্ধ হলো না কেন? মণিকাঞ্চন বলা, এবার আমি বলবো, একেবারে আপনিই বলবেন। না না, এই বলার মাঝে যদি এই ফোরন কেটে দাও না, তখন ফোরন তো কাটতেই হবে, এর নাম প্রশ্ন উত্তর, এর নামই সাংবাদিকতা। তোমার বলার সময় কাটবো, তাহলে অ্যাঙ্কার আর আমি ডিবেট করব, বাকি কেউ শুনতে পারবে না। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি যখন বলবো আমাকে বলতে দিতে হবে, মাঝখান দিয়ে প্রশ্ন হলে সব এক প্রশ্ন করে যাও, না না, আমি আমার উত্তর দিয়ে এটা তো ঠিক আছে, তো হয় না। বিষয় হচ্ছে যেখানে যেখানে সরকার রয়েছে, তোমার কাছে কি ডেটা রয়েছে যে বিজেপি সরকার আসার পর সেখানে এত সংখ্যক অনুপ্রবেশ রয়েছে, বা কোনো সরকারি তথ্য রয়েছে যে বিজেপি সরকার আসার পর এত লোক অনুপ্রবেশ হয়েছে? না শুধু তর্কের খাতিরে বলছো? না, আমরা তো দেখলাম আসামে যদি অনুপ্রবেশ না হয়ে থাকে, তাহলে কাদের ফেরত পাঠানো হলো? তাহলে এই অনুপ্রবেশটা কবে হয়েছিল? বিজেপি সরকার আসার পরে হয়েছিল। বিজেপি সরকার আসার পরে এই যাদের ফেরত পাঠানো হচ্ছে, তারা কি এইখানে আমাদের যে সরকার আছে হেমন্ত বিশ্ব শর্মাজির, তিনি আসার পরে এই অনুপ্রবেশটা হয়েছিল, এটাই বলতে চাইছো? আমরা প্রশ্ন করছি আপনারা আটকাতে কতটা পারলেন? আপনারা এই যে বলছেন বাংলায় বিজেপি এলে অনুপ্রবেশ বন্ধ, তোমার প্রশ্নেই তো কন্ট্রাডিকশন, যে বিজেপি সরকার অনুপ্রবেশ তাড়াচ্ছে, তাহলে অনুপ্রবেশ কেন আটকানো গেল না? আমার প্রশ্ন হচ্ছে, যে অনুপ্রবেশকারীদের তাড়াচ্ছে তারা কি বিজেপি সরকার আসার পরে ঢুকেছে? আর আমাদের প্রশ্ন, বাংলায় বিজেপি এলে অনুপ্রবেশ বন্ধ হবে, ডাইভার্ট কেন? আগে অসম নিয়ে হোক, আমাদের প্রশ্ন আগে অসম নিয়ে হোক, আগে অসম নিয়ে হোক না, ন্যারেটিভ সেট করছেন, কোন ন্যারেটিভ আমরা তৈরি করছি না। জায়গা থেকে যারা এখানে বসে দীর্ঘদিন, আপনি বলুন মেঘালয়ে অনুপ্রবেশ কেন হয়, অসমে অনুপ্রবেশ কেন হয়, এবং কেনই বা হয় জম্মু কাশ্মীরে অনুপ্রবেশ কি কোনো, আমি সরাসরি আপনাকে এই প্রশ্ন করছি, অনুপ্রবেশ কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত? অনুপ্রবেশ, প্রথমত প্রশ্ন হচ্ছে যে অনুপ্রবেশ ইস্যু এটা কি বিজেপির ভোটের জন্য? আমি সেখান থেকে শুরু করেছিলাম। যখন আমরা ক্ষমতায় ছিলাম না, যখন আমাদের একটাও সিট ছিল না, তখন অনুপ্রবেশ আমাদের কাছে ইস্যু ছিল। সুতরাং ভোটের সাথে অনুপ্রবেশ বসে তোমরা মিডিয়ায় বসে যেভাবে গুলিয়ে দিতে চেষ্টা করো, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। প্রথমে বলতে হবে অনুপ্রবেশ হয়েছে, অনুপ্রবেশ হয়, কেন আটকানো যায়নি? আজকে বিজেপি কেন তুলবে? গত 70 বছরে কেন অনুপ্রবেশ ইস্যু হয়নি? বিভিন্ন খবরের কাগজে জ্যোতি বসু থেকে শুরু করে আমাদের হোম মিনিস্ট্রি থেকে শুরু করে সবাই অনুপ্রবেশ নিয়ে স্টেটমেন্ট দিয়েছে। নাম করা খবরের কাগজের নাম নিচ্ছে না, তাদের এডিটোরিয়ালে বেরিয়েছে যে অনুপ্রবেশ আছে, কিন্তু অনুপ্রবেশ তাড়ানোর কোনো বন্দোবস্ত হয়নি, কোনো কিছু ব্যবস্থা সরকার গ্রহণ করেনি। সুতরাং অনুপ্রবেশ হবে। আজকে অমিত শাহজি যেটা বলেছেন সেটা তো হবেই। আর সব থেকে বেশি বাংলায় অনুপ্রবেশ হয়, এবং বাংলা থেকে ঝাড়খণ্ড শুরু করে বিহার শুরু করে বাংলা লাগোয়া যে রাজ্যগুলো সেখানে যায়, তার প্রমাণ আমরা বারবার দেখিয়ে দিয়েছি। সুতরাং অনুপ্রবেশ ইস্যু একটা ভোটের ইস্যু নয়, অনুপ্রবেশ ইস্যু জাতীয় সুরক্ষার ইস্যু। এটা অ্যাঙ্কার হিসাবে আমি ভারতীয় জনতা পার্টির প্রবক্তা হিসাবে তোমার কাছে অনুরোধ, তোমরা দয়া করে অনুপ্রবেশের সাথে ভোটটাকে গুলিয়ে মানুষ আমরা কোনোভাবেই অনুপ্রবেশের সঙ্গে ভোটকে গোলাচ্ছি না, কিন্তু যখন এমন বার্তা আসে বাংলায় বিজেপি এলে অনুপ্রবেশ বন্ধ, বাংলায় বিজেপি এলে অনুপ্রবেশ বন্ধ, তার সরাসরি মানে হয় তৃণমূল কংগ্রেস বাংলায় অনুপ্রবেশ ইস্যুকে ট্যাকেল করতে ব্যর্থ, রাইট? সে তো স্বাভাবিক। এটা তৃণমূল কংগ্রেস নয়, এর আগেও যারা কমিউনিস্টরা সিপিএম ছিল তারা, আমি তো নাম নিয়ে বলছি, যে জ্যোতি বসু গণশক্তিতে এডিটোরিয়ালে বলেছে সেইকালে 1992 যে বাংলায় অনুপ্রবেশ রয়েছে। আমি তো এর আগে অনেকবার তথ্য দিয়েছি। তো সুতরাং অনুপ্রবেশের সাথে ভোটের কোনো ইস্যু নেই। সকলের কাছে আমার হাত কর জোরে নিবেদন, অনুপ্রবেশ জাতীয় সুরক্ষার জন্য ভয়ঙ্কর। সুতরাং অনুপ্রবেশ ভোট রাজনীতি শুরু, দেশ যদি থাকে সবাই থাকবো, দেশ যদি না থাকে কেউ থাকবো না, কোনো পার্টি থাকবে না। বাংলাদেশ পাকিস্তানে দেখুন কংগ্রেস সারা ভারত সবার জন্য স্বাধীনতার জন্য কিন্তু লড়েছিল, সেই কংগ্রেস কিন্তু বাংলাদেশেও নেই, পাকিস্তানেও নেই। সুতরাং দেশ যদি থাকে, এখানে যে কটা পলিটিক্যাল পার্টি আছে সবাই থাকবো একেবারে, এবং দেশের স্বার্থে সুরক্ষার ক্ষেত্রেই এই প্রশ্নটা যে অনুপ্রবেশকে কি রাজনৈতিক হাতিয়ার করা যায়? সৌরপ্রিয় দত্ত, বিষয় হচ্ছে যে যখন ওই ভোটের গন্ধ আসে তখন এই বিজেপির গা থেকে
দেশাত্মবোধের গন্ধ শুরু হয়। যখন ভোট আসে তখন বিজেপির গা থেকে দেশাত্মবোধের সমস্ত প্রেম ফুটে ওঠে। হ্যাঁ, দেখবে যখন ভোট আসে তখনই তোমার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লেগে যায়। যখন ভোট আসে তখনই হঠাৎ করে কাশ্মীর দিয়ে জঙ্গি ঢুকে পড়ে, আর নরেন্দ্র মোদী ওই বন্দুক নিয়ে, অমিত শাহ বন্দুক নিয়ে এগিয়ে যায়, তেড়ে জঙ্গিদের মারতে যায়। তেমনি ঠিক যখন ভোটটা আসে তখন এই অনুপ্রবেশ নিয়ে জাতীয়তাবাদ, জাতীয় ইস্যু, এইসব ইস্যু নিয়ে কথা হয়। অমিত শাহ বলছেন খুব সহজভাবে, বাংলায় যদি বিজেপি আসে অনুপ্রবেশ থেমে যাবে। না, আমি তার বকলমে অর্থ হয় আপনারা না, এতক্ষণ ধরে মনিদার কথা শুনে খুব আশ্চর্য লাগছিল। মানে ওনার মধ্যে যে আমি আবেগটা দেখছিলাম যে ভোটের বিষয় না, এটা আমাদের একটা কাছে একটা দেশের জন্য, না ঠিক সেই আবেগের সঙ্গে দেশের আমি বিষয় না। সহমত। ঠিক আছে, আমি বলছি আসামের কথা তুমি যখন বলছিলে, যে তখন আমি বলছি এখন হেমন্ত বিশ্ব শর্মা কি করছে, সমস্ত অনুপ্রবেশকারীদের সরাচ্ছে। হেমন্ত বিশ্ব শর্মা যখন কংগ্রেসে ছিল তার মানে ও তখন এই অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছিল। যদিও এখন কংগ্রেসে থাকতো তাহলে বলতো যে হেমন্ত বিশ্ব শর্মা সমস্ত অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে নিজের ভোট বাড়ানোর জন্য। যেই বিজেপির ওয়াশিং মেশিনে ঝাঁপ দিয়েছে তাই এখন হেমন্ত বিশ্ব শর্মা তাদেরকে তাড়াচ্ছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই রাজনীতি করার জন্য মানে যে চেষ্টা শুরু করছে, মমতা বন্দ্যোপাধ্যায় ওরা এখন বাংলায় ভোট আসছে, বিজেপির ভোট আসছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য এরা চাইছে যে এই বাংলা থেকে যারা বৈধ ভোটার বা যারা তৃণমূলকে ভোট দেয়, যারা বিজেপিকে ভোট দেয় না, এই ধরনের একটা লিস্ট ওরা করেছে। এরা ভাবছে এদের নামটাকে যেভাবে হোক না কেন আমরা বাদ দিতে থাকবো। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি যে প্রথমত অনুপ্রবেশের জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম অমিত শাহ। আর এই এত যে সারা ভারতবর্ষে যদি অনুপ্রবেশ হয়ে থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহর ইমিডিয়েট পদত্যাগ করিয়ে নিয়ে তারপরে এসআইআর চালু করা হোক। আমার এখানে একটা প্রশ্ন, বেশ আচ্ছা লাস্ট আমি ফিরবো, আপাতত একটু থামতে হবে। আমি একটা প্রশ্নের উত্তর, মণিকাঞ্চন যে প্রশ্নটা আমায় করেছিল যে কোথায় অনুপ্রবেশ, কোথায় তথ্য, আমরা ঘোরাচ্ছি না, তথ্যটার জন্য ওয়েট করছিলাম, তথ্যটা এসেছে। অক্টোবর 2025 আসাম এবং ত্রিপুরায় নতুন করে ইনফিলট্রেশন হয়েছে। নিয়ারলি 500 আনডকুমেন্টেড মাইগ্রেন্টস আসামে অনুপ্রবেশ করেছে এবং তাদের মধ্যে অ্যাভারেজে উইকলি 35 থেকে 40 জনকে ডিপোর্টেশন করার প্রক্রিয়া শুরু হয়েছে। এবং দ্বিতীয় যদি ত্রিপুরার কথা বলি, 19 অক্টোবর 2025 বিএসএফ 21 জন ইললিগাল ইমিগ্রেন্ট, 11 জন বাংলাদেশি, 10 জন রোহিঙ্গাকে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ত্রিপুরার বেলোনিয়া সেক্টরে আটকেছে, অর্থাৎ অনুপ্রবেশ হচ্ছে। তাহলে আমার প্রশ্নটা এখানেই আবারও যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম মণিকাঞ্চন, একেবারে তোমার হাতে তোমার তথ্য তুলে দিয়ে, বাংলায় বিজেপি এলে অনুপ্রবেশ বন্ধ হবে, এইটা যখন জোর দিয়ে অমিত শাহ বলছেন, এবং যখন আমরা দেখি যে আসামে এখন অনুপ্রবেশ হচ্ছে, হ্যাঁ ডিপোর্টেশন হচ্ছে, সেটা বিএসএফ এর সাফল্য, একেবারে বিএসএফ এর সাফল্য। ত্রিপুরাতে 19 অক্টোবর লাস্ট এই ঘটনা ঘটেছে, তখন আমার প্রশ্ন, তাহলে এটা কি বাংলার ভোটকে সামনে রেখে বলা, নাকি সত্যি এখানে ইনফ্রাস্ট্রাকচারটা আরও বাড়াবার কথা তোমরা ভাবছো? আজকে বিজেপি ত্রিপুরায় এসেছে 10 বছর হয়েছে, আসামেও 10 বছর চলছে। 10 বছর। লেট মি ক্লিয়ার। তো এই দুটো জায়গায় অনুপ্রবেশের তথ্য তুমি দিলেন, খুব ভালো। অনুপ্রবেশ ডিপোর্ট করলো সেটাও তুমি স্বীকার করো, কিন্তু তার আগে যে দীর্ঘ বছর ধরে আমি যে ডেটাগুলো বলছি, 500, 550, 350 নয়, কোটি কোটি, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা স্বীকার করেছে। সেই কোটি কোটি ডিপোর্টেশনের লিস্টটা কি, বা ডিপোর্ট হয়েছে বা অনুপ্রবেশ ঘটেছে তার লিস্টটা কি আছে তোমার কাছে? একটা জিনিস স্বীকার করলে যে বিজেপি ক্ষমতায় থাকার পরও এমন 2টি রাজ্য অন্তত ভারতবর্ষের বুকে আছে যেখানে অক্টোবর মাসের 19 তারিখ অবধি অনুপ্রবেশ হয়েছে। আমি বলছি এক মিনিট 1 কোটির কাছে 500 কতদিন, আমি বলছি একজন অনুপ্রবেশ হওয়া উচিত। এক্স্যাক্টলি, দ্যাটস মাই কিন্তু পয়েন্ট। 1 কোটির কাছে কেন এত বছর ধরে কোটি কোটি অনুপ্রবেশ যারা স্বীকার করেছে, দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যারা স্বীকার করেছে যে এত কোটি, আমার কাছে 1,22,00,000 অনুপ্রবেশ আছে, সেই 90 সালের ঘটনা, 90 সাল থেকে, তাহলে কত লোককে বাংলাদেশে পাঠানো হয়েছে বা অনুপ্রবেশ? এই পয়েন্টটা তোমার আছে, এইটা কেন হয়নি? আমার বলছি না একজন অনুপ্রবেশ হবে না, চুরি আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু যখন হাজার হাজার কোটি টাকা চুরি হয়েছে সেইটাকে ইস্যু না করে, যখন কেউ 10 টাকা চুরি করেছে তখন সেটাকে বড় করে দেখানো হচ্ছে। দেখো, কথা বলো যে হাজার হাজার কোটি টাকা চুরি করে আর যে 10 টাকা চুরি করে, দুজনেই চোর, অস্বীকার করার জায়গা নেই। কিন্তু অনুপ্রবেশ আমরা আটকাতে পেরেছি, এবং অনুপ্রবেশ ইস্যু, কিন্তু আজকে অনুপ্রবেশ নিয়ে যেভাবে বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন খবরের কাগজের পত্রিকায় এবং প্রত্যেকজন নেতা
যেভাবে অনুপ্রবেশ নিয়ে কথা বলছে, আজকে বিজেপি আসার পর 2014 কেন দীর্ঘ 70 বছর ধরে 65 বছর ধরে অনুপ্রবেশটা তো একদিনে হয়নি। এবং এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে কোথাও তো একটা দরকার, সেখানে একেবারে এবং এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য এসআইআরটা দরকার, কারণ আমাদের ভোটার লিস্টে অনুপ্রবেশকারীরা ঢুকে বসে থাকবে, এটা কোনো সভ্য গণতন্ত্রে মানা যায় না। এই এসআইআর নিয়েও কিন্তু রাজ্য রাজনীতি রীতিমতো সরগরম। কি হচ্ছে, কে কি বলছে, ছোট্ট বিরতি, তারপর ফিরে আসছি। এসআইআর নিয়ে এই রাজ্যে রীতিমতো উত্তপ্ত রাজনীতি। অমিত শাহ আরও বলেছেন, অমিত শাহ এখানে শেষ করে দিলে না হয় হতো, অনুপ্রবেশ করে শেষ করে দিয়েছেন না। উনি বলছেন যারা অনুপ্রবেশ প্রশ্রয় দেয় এসআইআরে তারাই কষ্ট পান, সারা দেশে এসআইআর হওয়া উচিত, অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া উচিত। আমি শেষের দুটো লাইন একেবারে আইনসঙ্গত, তাই নিয়ে কোনো বক্তব্য নেই। প্রথম লাইন, যারা অনুপ্রবেশে প্রশ্রয় দেয় তারা এসআইআরে কষ্ট পায়। সৌরভপ্রিয় দত্ত, না, আমি তো প্রথমেই এই কথাটাই তো বললাম যে অমিত শাহ যে নিজের দায়িত্বে রয়েছে, সে দায়িত্ব নিয়ে যখন সারা ভারতবর্ষের এই অনুপ্রবেশকারীদের আটকাতে পারেনি, সেই কারণে তাকে এখন কষ্ট পেতে হচ্ছে। তা আমি তো বারবার বলছি, যে ভোটে উনি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, যে ভোটে নরেন্দ্র মোদী আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, যদি ওনাদের ক্ষমতা থাকে তাহলে ওনারা ওদের জায়গা থেকে ইস্তফা দিয়ে ভোট করাক, যে না আমরা তো অনুপ্রবেশকারীদের ভোটে তো আমরা প্রধানমন্ত্রী হয়েছি, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছি, আজকেই আমরা এই ধরনের এসআইআরকে সামনে রেখে বৈধ ভোটারদের নাম আমরা বাদ দেওয়ার চেষ্টা করছি এবং নির্বাচন কমিশনকে আমরা বারবার নিজেদের স্বার্থে ব্যবহার করছি রাজ্য দখলের জন্য। এটা খুব খারাপ দিক। আমার মনে হয় এই ধরনের জায়গায় যদি কেউ লড়াই করতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা প্রত্যেকে এলাকায় আমরা খেয়াল রাখবো, সমস্ত বিএলও থেকে শুরু করে যারা কাজ করছে, যে কোনো মানুষের যদি কোনো অসুবিধা হয় বা কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, এটা নিয়ে কিন্তু অনেক বড় আন্দোলন। কিন্তু আপনি যখন এই কথা বলছেন সৌরভপ্রিয় দত্ত, তখন আমি সুস্মিতাদির কাছে এই প্রশ্নটা রাখবো। বিএলও এই ঐক্য মঞ্চ বলে একটি মঞ্চ তৈরি হয়েছে, নিশ্চয়ই আপনারা জানেন। তারা বলছে এ রাজ্যে কাজ করার জন্য আমাদের কেন্দ্রীয় সুরক্ষা দেওয়া হোক, কারণ আমাদেরকে শাসানি হুমকি দেওয়া হচ্ছে। এবার কেউ বলছে বিএলওরা যাতে স্বাধীনভাবে কাজ করে, বিএলও ঐক্য মঞ্চ বলছে কেন্দ্রীয় সুরক্ষা দাও। আমরা কোথায় যাই বলুন তো সুস্মিতাদি? বিষয়টা হচ্ছে এই রাজ্যে বিরোধী রাজনীতি করাটাই খুব কঠিন বিষয়। তার কারণটা হচ্ছে সেই স্বাধীনতা এই রাজ্যে নেই বিরোধী রাজনীতিকে প্রতিষ্ঠা করা। এবার যেখানে বিরোধী না থাকে সেইখানে শাসক একনায়কতন্ত্র শুরু করতে পারে, এবং সেটাই আমাদের রাজ্যে হয়েছে অলরেডি। মানে ওই যে একটাই পোস্ট আর বাকি সব ল্যাম্প পোস্ট। তা এইবার বিষয়টা হচ্ছে আমরা যেই জায়গাটা নিয়ে আলোচনা করছি, এই বিএলও কারা হয়? সরকারি কর্মচারী। ঠিক। এই সরকারি কর্মচারীরা কেউ বামফ্রন্টের জমানায় নিয়োগ হয়েছে, কেউ এই জমানায় নিয়োগ হয়েছে। এবার যারা বামফ্রন্ট জমানায় নিয়োগ হয়েছে তারা তো সবাই তৃণমূলটা করে না। এবার বিষয়টা হচ্ছে এদের মধ্যে এরা যদি এখন এই নাম কাটাকাটির খেলায় নামে, মানে সেই শব্দ কাটাকাটির মতো, তাহলে তো খুব মুশকিল। তার কারণ হচ্ছে এরা নিরাপত্তাহীনতায় ভুগবে। আর আবার কতগুলো কথা আমি আসবো দিদি, অনেক সময় পাবো আমরা, আমি আসবো। আমি একবার অমিতাভ কাঞ্জিলালের কাছে যাব। এই নাম কাটাকাটির খেলা, অমিতাভ, এই নাম কাটাকাটির খেলার প্রসঙ্গ আসছে কোথা থেকে? মানে এমন তো নয় ভারতবর্ষে এই প্রথম এসআইআর হচ্ছে 2026 সালে গিয়ে এসআইআর, 2026 সালের ভোটের আগে গিয়ে এসআইআর হচ্ছে 2025 সালে দাঁড়িয়ে। 2002-এও এসআইআর হয়েছে। নাম কাটাকাটির খেলা, এই শব্দবন্ধনী কোথা থেকে আমদানি হচ্ছে? বিজেপি কি সেটা করতে চাইছে, নাকি তৃণমূল সেটা দাগিয়ে দিতে চাইছে, নাকি বিরোধীরা একাট্টা হয়ে বিজেপিকে কোণঠাসা করার জন্য এই শব্দবন্ধনী কোথাও থেকে আমদানি করেছে? কোনটা? প্রথমত আমি সত্যি এই প্রশ্নের বিষয়ে একটি জায়গায় সংশয়ান্বিত, যে নির্বাচন কমিশন কি করবে এবং কিভাবে করবে সে ব্যাপারে বিজেপি হঠাৎ করে উত্তর বা জবাবদিহির জায়গায় চলে যাচ্ছে কেন? নির্বাচন কমিশনের দায় বিজেপি নিচ্ছে কেন? আমার কাছে তার কোনো ব্যাখ্যা নেই আজ পর্যন্ত। এক, দ্বিতীয়ত এটাও খুব স্পষ্ট যে এসআইআর এর মতো এই ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া বা নিবিড় সংশোধনী প্রক্রিয়া ভারতবর্ষে প্রথম নয়, বহুবার হয়েছে। কিন্তু এবারের যে প্রক্রিয়া তার পদ্ধতিগত দিক নিয়ে বেশ কিছু সংশয় উঠে এসছে। কোর্ট পর্যন্ত সেগুলোর কাছে কিছু প্রশ্নের মীমাংসা হয়েছে, কিছু প্রশ্ন এখনো অমীমাংসিত। যেমন যে সমস্ত রাজ্যে নির্বাচন আশু নয় সেই সমস্ত রাজ্য দিয়ে এসআইআর কেন শুরু হবে না?
অর্থাৎ যেখানে যে একেবারে মানে নির্বাচন মুখের সামনে সময় কম পাচ্ছি আমি, তড়িঘড়ি করে এই সময় এই এসআইআর নামানোর প্রাসঙ্গিকতা কি? এক, দুই, একই সঙ্গে যতবার তাদেরকে প্রশ্ন করা হয়েছে, নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হয়েছে যে এই যে এসআইআর আপনারা করছেন এর পদ্ধতিগত দিকে দেখছি অনেক নতুন নতুন দৃষ্টিভঙ্গি আপনারা প্রয়োগ করার চেষ্টা করছেন, তারা বলছেন না আমরা 2003 সালের যে এসআইআর করবার যে নিবন্ধীকৃত পদ্ধতি তাকে অনুসরণ করছি। এরপর খোঁজ কোথায় 2003 সালের এসআইআর এর কি ডকুমেন্টেশন ছিল, কি পদ্ধতি অনুসৃত হয়েছিল সেটা কিছুতেই পাওয়া যাচ্ছে না। এরপর যখন পাওয়া গেল, আরটিআই কোনো পাওয়া যাচ্ছিল না, এরপর যখন কোনোভাবে সেটাকে আবিষ্কার করা গেল তাতে দেখা গেল 2003 সালে যে পদ্ধতিগুলো আলোচিত হয়েছে তার থেকে অনেকখানি স্বতন্ত্র পদ্ধতিতে এবার এসআইআর এর প্রক্রিয়া চালু হচ্ছে। এবং সেইখানে এই নাগরিকত্বের নির্ধারণ এই প্রশ্নটা সেই সময় ছিলই না, এবার প্রায় নাগরিকত্ব নির্ধারণের জায়গার মতো একটি পদ্ধতিগত দিক তারা নিয়ে আসার চেষ্টা করছেন। অকারণে এই যাবতীয় বিতর্কগুলোকে তারাই ঘনীভূত করেছেন, আর যখনই করেছেন তাদেরকে ডিফেন্ড করতে কেন বিজেপির মতো একটি রাজনৈতিক দল আসলে নেমে পড়ছে বুঝতে পারছি না। চতুর্থত আরো একটি বিষয়, যে রাজ্যগুলোতে এই অনুপ্রবেশের সমস্যা রয়েছে, দেখুন অনুপ্রবেশ নিঃসন্দেহে ভারতবর্ষের নাগরিকতার মানচিত্রকে বা নাগরিকতার যে মোট জনচিত্র আছে সেই জনচিত্রকে ব্যাপকভাবে প্রভাবিত করে, ক্ষতিগ্রস্ত করে, এ বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু অনুপ্রবেশ প্রতিরোধ এবং একটি ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা প্রণয়ন, এই দুটোর ভেতরে যথেষ্ট পার্থক্য আছে। একটি ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা প্রণয়নের জন্য, ভোটার লিস্ট প্রণয়নের জন্য যে সাংবিধানিক পদ্ধতিগুলো নির্বাচন কমিশনের স্ট্রিকচারেই আছে তাকে অনুসরণ করাটাই যথেষ্ট। এই যে এখন এত মানে তামঝাম করে দেখিয়ে তোলার চেষ্টা হচ্ছে, মোট ফলাফলটা কি হচ্ছে? মোট ফলাফল হচ্ছে তৃণমূল এবং বিজেপি দুই পক্ষ এক্স্যাক্টলি। এখানেই আমার পরের প্রশ্ন মণিকাঞ্চনের কাছে। মণিকাঞ্চন, আমার একটা খুব সহজ প্রশ্ন, এসআইআর করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া স্বতন্ত্র অটোনমাস একটি বডি এবং ইন্ডিপেন্ডেন্ট বডি অ্যান্ড কনস্টিটিউশনাল বডি, কোনো রাজনৈতিক দলের দ্বারা ইনফ্লুয়েন্স নয়। উনি হঠাৎ করে ভারতীয় জনতা পার্টির নেতারা এসআইআর এর দায়িত্ব নিয়ে নিল কেন? দেখো, প্রথমত যেটা বিষয় বলি, যে যেটা আজকে হয়েছে, টিএন সেশনের আগে পর্যন্ত ইলেকশন কমিশনার একজনই থাকতো, কমিটি থাকতো। এই তথ্যগুলো হয়তো এখন জনমানসে আসছে, এতদিন আমরা জানতাম না। এমনভাবে তৈরি করা হচ্ছে যেন স্বাধীনতা মানে প্রথম ইলেকশন থেকেই শুরু করে যেন ইলেকশন কমিশন একটা অটোনমাস বডি, একটা কমিটি করা হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে তো অটোনমাস না। এক মিনিট। টিএন সেশনের আগে পর্যন্ত সাংবিধানিকভাবে গোড়া থেকেই না। এক মিনিট কাঞ্জিলাল বাবু, আমি আপনার সময় ডিস্টার্ব করিনি। না, ব্যাপারটা ডিস্টার্ব না। ইফ ইউ আর গিভিং আ মনি, তুমি আমার আমি অমিতাভ যে তথ্যটা দিচ্ছে সেই তথ্যটা কিন্তু ঠিক না। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো। টিএন সেশনের পরে যখন টিএন সেশনকে কংগ্রেস কন্ট্রোল করতে পারছিল না, তখন 3 জনের একটা বডি তৈরি করলো। সুতরাং ইলেকশন কমিশন যে একটা বডি, মানে 3 জনের বডি, এটা কিন্তু টিএন সেশনের আগে ছিল। তোমরা যে ইলেকশন বডিটা তৈরি করেছো সেটা বৈধ? হচ্ছে বিরোধী দলনেতা কোথায়? কেন বিরোধী দলনেতা সেখানে নেই? চিৎকার করলে আমি চুপ হয়ে যাব। না, বিরোধী দলনেতা কেন নেই আমি জানতে চাই। ঝগড়া করার জন্য সময় আমাকে প্লিজ দিয়ে দাও। এই প্রশ্নের উত্তর অনেকবার দেওয়া হয়েছে। এবার নেম্বার উনি কাঞ্জিলাল বাবু যেটা তুললেন যে ভোটাধিকারের সাথে নাগরিকত্ব, আরে সংবিধান তো বলছে নাগরিকরা ভোট দেবে। ভারতবর্ষে যারা আসবে তারা থাকবে, সবাই ভোট দেবে নাকি? না, একেবারে এই জন্য ভোটাধিকারের সাথে নাগরিকের সম্পর্ক। নাম্বার 3 হচ্ছে সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন যে কেস নিয়েছে কাঞ্জিলাল বাবু, আইরাম ভাবে ডিস্টার্ব করলে আপনার বলার সময় কিন্তু আমি এই কাজটা লিখতে হবে। কিন্তু আমার কাছে কিন্তু ক্রিয়ার সমান প্রতিক্রিয়া নয়, ক্রিয়ার বেশি প্রতিক্রিয়া হয়। আমি আজ খোলাখুলি বলছি, ক্রিয়ার বেশি প্রতিক্রিয়া হয়। আজকে অনুপ্রবেশের যে ধামাকা, আজকে অনুপ্রবেশ পশ্চিমবাংলায় যে ইস্যু, তার জন্য আপনি এবং আপনার প্রাক্তন চিন্তাধারা, আপনার মতাদর্শ দায়ী, আমাকে মুখ খোলাবেন না, আমার মুখ খোলাবেন না। আজকে এই অনুপ্রবেশের
কংগ্রেস, শুধু তৃণমূল আসল কংগ্রেস না, মুশকিলটা তার কোথায়? সাথে শুনুন, আপনারাও দায়ী, শুনুন মনবাবু, আপনারাও দায়ী, সিপিএমও দায়ী। সিপিএম হলো দীর্ঘদিন ধরে এখানে কিন্তু অনুপ্রবেশ চালিয়ে গেছে। সাংবিধানিক বলা সত্য হবে নেই। না। আপনি 11 অক্টোবর 1992 গণশক্তিতে জ্যোতি বসু স্টেটমেন্ট, বিএসএফ 4 লাখ 52। ওকে ওকে জেন্টলম্যান জেন্টলম্যান আপনি এই কোনটা নিতে ঠান্ডা করবেন না এখানে। ওকে ওকে জেন্টলম্যান মনি এবং আমাদের রাজনৈতিক বিশ্লেষকের অডিও কিছুক্ষণের জন্য সাময়িকভাবে একটু আস্তে করবো আমরা। আচ্ছা বেশ, আপনারা একটু শান্ত হন। বলছিলাম যে সমান এবং সমান প্রতিক্রিয়া হয় না, আমার ক্ষেত্রে কিন্তু বেশি প্রতিক্রিয়া হয়। আচ্ছা বেশ, মনি মনি রিল্যাক্স, স্যার বলেছেন আমি শুনেছি, মনি কাঞ্চন আপনি শুনবেন। মনি কাঞ্চন মনি কাঞ্চন আমি শুনেছি মনি কাঞ্চন এই স্টুডিওতে মনি কাঞ্চন এই স্টুডিওতে গণতন্ত্র হচ্ছে, সবাইকে কথা বলার জায়গা দেবা প্লিজ এভরিবডি সাইলেন্স। 2002 সালে বাংলায় প্লিজ থ্যাংক ইউ অমিতাভ থ্যাংক ইউ 2002 সালে বাংলায় এসআইআর হয়েছিল। 2002 সালের সংশোধিত ভোটার তালিকা, সেটা কিন্তু 2025 সালের ম্যাপিংয়ের একটা বড় মানদণ্ড। মনি, ইউ এগ্রি উইথ দিস? দেখুন কোনটা মানদণ্ড নয় সেটা ইলেকশন কমিশন, এটা ইলেকশন কমিশন বলছে 2002 এর 55 to 56% ম্যাচ। এবার আমার প্রশ্ন হচ্ছে, যারা 2002 সালে তো একটা এসআইআর হয়েছিল, এত জলঘোলা হয়নি, 11টা ডিস্ট্রিক্টে এসআইআরটা হয়েছিল, এত জলঘোলা হয়নি। জলঘোলাটা তো শুরু হলো যখন থেকে তৃণমূল এবং বিজেপি এসআইআরটাকে একটা রাজনৈতিক ইস্যু করে ফেললো তারপর থেকে। এবং সেখানেই আমার প্রশ্ন সৌরভপ্রিয় দত্তর কাছে, যে আপনারা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই প্রক্রিয়া, যেটা 2002 আগেও হয়েছে, যারা 2002 ভোট দিয়েছে তারা সবাই ভোটার, তাদের নাম 2002 এর লিস্টে থাকলে তাদের আর নতুন করে কোনো রকম কিছু প্রমাণ করতে হবে না। তারপরে হঠাৎ করে এটাকে একটা রাজনৈতিক ইস্যু, ভোটের ইস্যু বানিয়ে নিলেন কেন? আমজনতার আরো হাজার গন্ডা ইস্যু আছে যেগুলোর উপর আপনারা চোখ দিচ্ছেন না। একদম মনিকাঞ্চন যে কথাটা বলেছে আমি তার আপনার নাম কি সৌরভপ্রিয় দত্ত? না আমি তারপরে বলবো। আপনার নাম কি সৌরভপ্রিয় দত্ত? আমি একটা কথা বলি সৈয়দ, তুমি তোমার বিভিন্ন পোস্টের মধ্য দিয়ে, হ্যাঁ সেটা হচ্ছে তোমরা বিভিন্ন তোমার পোস্টের মধ্যে দিয়ে উত্তর দিয়ে দিচ্ছ। তোমরা দেখাতে চাইছো যে এটা বাইনারি, বিষয়টা বাইনারি না। বিষয়টা আমি প্রথমে আজকে বললাম কিন্তু কথাটা, যে নির্বাচন কমিশনকে এইভাবে কোনোদিন কোনো সরকার, বাজপেয়ী সরকার ছিল, অন্যান্য কংগ্রেসের সরকার ছিল, নির্বাচন কমিশনকে কেউ তার মতন করে ব্যবহার করেনি। আজকে নির্বাচন কমিশনটা নরেন্দ্র মোদীর কাছে বিক্রি হয়ে গেছে, নরেন্দ্র মোদীর কথা মতো নির্বাচন কমিশন চলছে, এবং এটার প্রতিবাদ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যদি এর প্রতিবাদটা করে তখন তোমরা বলবে বাইনারি। বাকিরা যদি বিজেপির সঙ্গে সেটিং করে চলে তাহলে তো কিছু করার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রতিবাদ করবেই, বরাবর মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদী মুখ, সে প্রতিবাদ করছে। বাইনারি কি আছে? তৃণমূল কংগ্রেস লড়াই করছে, কংগ্রেস বাংলার কংগ্রেস বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, বাংলার কংগ্রেস বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। যতক্ষণ আমাদের প্যানেলিস্টরা একটু শান্ত হচ্ছেন ততক্ষণ আপনারা একটা ছোট্ট বিরতি নিয়ে আসুন। আশা করছি এই বিরতিতে আমাদের প্যানেলিস্টরা একটু শান্ত হবে এবং ফাইনালি আমার আপনার কথা অর্থাৎ আম জনতার কথা বলবে। বিকজ ট্রাস্ট মি লেডিজ এন্ড জেন্টলম্যান, ডেমোক্রেসিতে জনতাই জনার্দন, জনতাই শেষ কথা। কে কি বললো কিচ্ছু যায় আসে না, ফাইনাল পাওয়ার আপনার হাতে। তাই আঙুলটা টেপার আগে 10 বার ভাববেন কার জন্য টিপছেন, কেন টিপছেন, আপনি কি পাবেন। লেটস টেক আ কুইক ব্রেক। বিরতিতে যাওয়ার আগে আমরা প্রশ্ন করেছিলাম খুব সহজভাবে যে এসআইআর নিয়ে হঠাৎ তো রাজনৈতিক তাপ উত্তাপ বাড়ছে কেন। দুটো প্রসঙ্গ দেখাবো আপনাদের, দুটো বক্তব্য শোনাবো। কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য এবং জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, দুই তৃণমূল নেতা, তারা কি বলছেন এসআইআর নিয়ে। প্রথমটি দেগঙ্গার বিজয়া সম্মিলনী থেকে এসআইআর নিয়ে বার্তা দিচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার, শুনুন। সম্মেলনী 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। তৃণমূল কংগ্রেস 250-র বেশি সিট নিয়ে আবার এখানে সরকার গঠন করবে। এই জন্যে যে আমরা তো মাঠে ঘাটে ঘুরে বেড়াই, মানুষ যেভাবে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা এবং আমার সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিশ্রম সবকিছু মিলে যেভাবে সাহায্য পাচ্ছে, মানুষ এই সংখ্যায় আমাদের সিটে নির্বাচিত করবেন। এই
বার্তাই দেব যে বিভেদকামী শক্তি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার বুকে দাপ ফোটাতে পারবে না, এবং তারা যে চেষ্টা করছে ধর্মে ধর্মে বিভেদ করার, সেটা যেন তারা বিরত থাকেন, না করেন। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এই যে সিএএ হয়েছিল তাতে একটা অদ্ভুত ক্লজ আছে, বলা হচ্ছে 2014 পর্যন্ত যারা বর্ডার ক্রস করে এসছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। আর এদিকে শুভেন্দু, শান্তনু ঠাকুর, কেউ বলছেন 1.5 কোটি নাম কাটা যাবে, কেউ বলছে 2 কোটি নাম কাটা যাবে, তারা অনুপ্রবেশকারী। তাদের তথ্য অনুযায়ী 2014 থেকে 2025-এর মধ্যে এই 1.5 কোটি লোক এসছে। তাহলে তখন বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছিল? অমিত শাহ কি পয়সা খেয়ে লোক ঢোকাচ্ছিল? পরস্পর বিরোধী, নিজেরাই জানে না কি বলছে। দেয়ার ইজ আ পয়েন্ট, একটা পয়েন্ট আছে মনি। জয়প্রকাশ মজুমদার, প্রথমত আমি এবার কাকলিদির যদি বক্তব্য শুনি, কাকলি ঘোষ দস্তিদার, তিনি বলছেন তৃণমূল 250-রও বেশি সিট নিয়ে সরকার গড়বে, যত আপনারা এসআইআর নিয়ে বক্তব্য রাখবেন তত বেনিফিট তৃণমূল। জয়প্রকাশ মজুমদার রাজার যে কথাটা বলছে তার ভেতর একটা ডিবেটেবল পয়েন্ট আছে এবং একটা ইস্যু আছে। জয়প্রকাশ মজুমদার বলছেন যে যদি 1.5 কোটি মানুষ 2024 থেকে 2025-এর মধ্যে বাংলায় আসে, তাহলে বর্ডারে বিএসএফ কি করছিল? না 2024 থেকে 25-এ এসেছে, এই কথাটা কে বলেছে? আমি আরো একবার আপনাকে শোনাতে পারি জয়প্রকাশ মজুমদার কি বলছেন। এটা কে বলেছে? আমি আরো একবার ফর মনির সেক বলেছে জয়প্রকাশ মজুমদারের বক্তব্যটা শোনাব। এই যে সিএএ হয়েছিল তাতে একটা অদ্ভুত ক্লজ আছে, বলা হচ্ছে 2014 পর্যন্ত যারা বর্ডার ক্রস করে এসছে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। আর এদিকে শুভেন্দু, শান্তনু ঠাকুর, কেউ বলছেন 1.5 কোটি নাম কাটা যাবে, কেউ বলছে 2 কোটি নাম কাটা যাবে, তারা অনুপ্রবেশকারী। তাদের তথ্য অনুযায়ী 2014 থেকে 2025-এর মধ্যে এই 1.5 কোটি লোক এসছে। তাহলে তখন বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছিল? অমিত শাহ কি পয়সা খেয়ে লোক ঢোকাচ্ছিল? পরস্পর বিরোধী, নিজেরাই জানে না কি বলছে। মানে সহজভাবে যদি মনে বলি, 2014 থেকে 2025 অ্যাবাউট 10 ইয়ার্স 1.5 কোটি লোক, মানে গড়ে 10 লক্ষ লোক বছরে অনুপ্রবেশ করেছে। অ্যাকচুয়ালি জয়প্রকাশদার মনে হয় একটু প্যাবলা হসপিটালে দেখানো উচিত এইসব বিষয়টা ক্লিয়ার না করে। যেটা আমাদের অমিত শাহজি বলেছেন যে 2014 সাল পর্যন্ত যারা, এবং এখন সেটা বেড়েছে, যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার ধর্মের কারণে অত্যাচারিত হয়ে আমাদের বা সংখ্যালঘু ওই দেশগুলোর যারা সংখ্যালঘু তাদেরকে নাগরিকত্ব তারা অ্যাপ্লাই করতে পারে। এই কথাটা বলে, এটা আলাদা। কিন্তু এই কথাটাই বলেছে উনি। মনে এবার কি হচ্ছে বলতো, প্রশ্নের দুটো অংশ আছে, তুমি শুধু যে অংশটা পছন্দ হচ্ছে সেটা নিচ্ছ। আরেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি, দ্বিতীয়টা বলো। এবার দ্বিতীয়টা বলছি, শুভেন্দুদা যে বলেছেন যে 1 থেকে 1.5 কোটি অনুপ্রবেশ তাড়ানো, তো কোনো জায়গায় শুভেন্দুদা বলেনি যে 2014-এর পর থেকে এই অনুপ্রবেশকারীগুলো এসেছে। সুতরাং আমার মনে হয় না জয়প্রকাশদা, সৌরভকে বলবো, সৌরভ জয়প্রকাশদার সাথে যোগাযোগ করে, আমার খুব ভালো ভালো নামি সাইকিয়াট্রিস্টের সাথে খুব ভালো পরিচয় আছে, আমি ব্যবস্থা করে। বিষয়টা হচ্ছে এই যে 1.5 কোটি টার্গেট করে বিরোধী দলনেতার মুখে আমরা শুনতে পাচ্ছি এবং অন্যান্য বিজেপি নেতাদের মুখেও শুনতে পাচ্ছি, তাতে একটা জিনিস আমরা বলতে পারি, তার মানে বিজেপি জানে কত সংখ্যক অনুপ্রবেশকারী আছে, বিজেপির কাছে সেই স্ট্যাটিস্টিক্স আছে। তাহলে বিজেপি যেই নতুন করে এসআইআরটা করছে, করুক। এসআইআর পদ্ধতি ভারতবর্ষ স্বাধীন হওয়ার বিজেপি করছে না, প্লিজ একটা ভুল হচ্ছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে। আমি যেটা বলতে যাচ্ছি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, বিজেপি, আমাদের জুডিশিয়ারি, আমাদের যতগুলো মানে সিবিআই, ইডি, প্রত্যেকটাতে এখানে কেন্দ্রীয় সরকারের প্রভাব রয়েছে। সৌরভপ্রিয় দত্ত এত বিস্ফোরক মন্তব্য। হ্যাঁ, একদম আমি সমর্থন করছি। কথা হচ্ছে এই 1.5 কোটি যে অনুপ্রবেশকারী ঢুকেছে, এই 1.5 কোটি অনুপ্রবেশকারীরা যদি ঢুকেই থাকে, তাহলে ওনারা কি করছেন এতদিন ধরে? কি করছেন? ওনাদের বিএসএফ কি করছে যে প্রত্যেকটা বর্ডারে? আমি বলছি, সুস্মিতাদি কথা খারাপ বলেননি, একদম ওনার সাথে আমি একমত। কারণ ওনারা যেভাবে দেখেছে যে কেন্দ্রীয় সরকার কিভাবে ইলেকশন কমিশনকে কন্ট্রোল করে, উনি সেটাই বলছেন। না, আমরা করতাম না,
প্লিজ সুস্মিতা, আমি বারবার বলছি জলকলের ঝামেলার জন্য আসি, কলতলার ঝামেলার জন্য আসি। আমি দেখ একটা দুটো শালীনতা বজায় রেখে আমি একটু শালীনতা, কাউকে আপনি মনে তুমি কাউকে পাবলভ হসপিটালে পাঠিয়ে দিচ্ছ, কাউকে কলতলায় পাঠিয়ে দিচ্ছ, না বললে এরকম ভুল শালীনতা বজায় রেখে তো বলবেই। 1952 সালে দেশের প্রথম ইলেকশন হয়েছিল, আর সেখানে উত্তরপ্রদেশের রামপুর থেকে মৌলানা আজাদ ভোটে দাঁড়িয়েছিল। মৌলানা আজাদ 20,000 ভোটে হেরে যায়। ও তখন সে উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার ছিল, সিএম ছিল গোবিন্দ পল্লব পান্ত। নেহরুজির কাছে খবর যায়, গৌর পান্তজির কাছে ওখান থেকে ফোন আসে যে ওনাকে জেতাতে হবে, মৌলানা আজাদকে জেতাতে হবে। 20,000 ভোটে হেরে গেছে, র্যালি বের করে দিয়েছে অপোজিশন, যে জিতেছে, সব কিছু হয়ে গেল। ওই পাঞ্চ যে সিএম তখন ওখানকার ডিএমকে ফোন করলো, ডিএম তখন ভাবলো এটা কি করে সম্ভব, এখন ঘোষণা হয়ে গেছে। তখন এরকম আলাদা আলাদা ইলেকশন কমিশনে এখন যেটা হয় ব্যালট ছিল না। তখন আমি বলছি আমি কেন সুস্মিতাদিকে সাপোর্ট করলাম, তখন প্রথম ইলেকশন থেকে চুরি করেছে, আজকে এরা চোর চোর করছে। তখন আলাদা আলাদা বক্স ছিল, ছেড়ে দিলাম, একটা ছোট্ট বিরতি নিতেই হবে, বিরতির পর ফিরে আসছে। শুভেন্দু অধিকারী আজ রীতিমতো দক্ষিণ 24 পরগনায় দাঁড়িয়ে মানুষের বিক্ষোভের সামনে পড়লেন। গতকাল রাজু বিস্তা, আজ শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস বলছে জনরোষ, সত্যি জনরোষ নাকি অন্য কিছু? ছোট্ট বিরতির পর এই প্রশ্ন নিয়ে ফিরবো। দেখতে থাকুন আল্লাহ বল, আমি ইলমাজ রয়েছি আপনাদের সঙ্গে। ফিরে এলাম বিরতির পর। শুভেন্দু অধিকারী আজ যখন দক্ষিণ 24 পরগনায় পৌঁছলেন, তখন তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ শুরু হয়। গতকাল রাজু বিস্তা, আজ শুভেন্দু অধিকারী। ঠিক কি ঘটেছে আজ শুভেন্দু অধিকারীর সঙ্গে? Ladies and gentlemen, take a very hard look. দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ বিলি করতে গিয়ে গণক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। এই ঘটনা 2 সপ্তাহ পরে দক্ষিণ 24 পরগনায় গিয়ে বিক্ষোভ ও বাধার মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর বাধার মুখে পড়ে শুভেন্দু অধিকারীর অভিযোগ, ধর্ম পালনে বাধা দিতে চাইছিল। আজকেও আমার অবস্থা খগেন মুর্মুর মতো হতো যদি না বুলেট প্রুফ গাড়ি। এখানে ধর্ম পালন, আজকে তো আমি রাজনীতি করতে আসিনি, আমি মাকে দর্শন করে প্রদীপ জ্বালাতে এসেছি। হিন্দুস্তানের বাংলাতে হিন্দুদের ধর্ম পালনের অধিকার নেই দক্ষিণ 24 পরগনায়, নিজের চোখে দেখে। কালীপুজোর উদ্বোধন ও রক্তদান শিবির সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে রবিবার দক্ষিণ 24 পরগনা জেলায় যান নন্দীগ্রামের বিধায়ক। অভিযোগ, মন্দির বাজারের দক্ষিণ বিষ্ণুপুর, পাথর প্রতিমার খটির বাজার সহ 7 জায়গায় বিক্ষোভের মুখে পড়েন নন্দীগ্রামের বিধায়ক। দক্ষিণ 24 পরগনা জেলার তৃণমূল নেত্রী রেখা গাজীর নেতৃত্বে দলীয় পতাকা ছাড়াই হাতে পোস্টার নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। উঠল জয় বাংলা স্লোগানও। পশ্চিম বাংলা বন্ধ হয়ে গেছে। আজকের আমার এই মন্দির বাজারে খেটে খাওয়া মানুষ মায়ের আজকের পরিচয় শ্রমিক হয়েছে, তার প্রতিবাদে আজকে শুভেন্দু অধিকারীকে আজকের এই প্রতিবাদ জানাচ্ছি। এদিকে বাধার মুখে পড়ে শুভেন্দু অধিকারীর ধর্ম পালনে বাধার অভিযোগের জবাব দিয়েছে তৃণমূল। শাসক দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের মন্তব্য, বাংলার মানুষের পেটের ভাত মাথার ছাদ কেড়েছে। এবং যারা করেছে তাদের মধ্যে এই প্রতিবাদ, তাদের মধ্যে মহিলাই সব থেকে বেশি। এই মহিলাদের ভালো করে দেখলে দেখা যাবে মাথায় সিঁদুর, হাতে শাঁখা। হিন্দু মহিলারা আছেন বেশি। এই যে শুভেন্দু অধিকারী বারবার ধর্মের নিরিখে সমাজকে বিভাজন করতে চাইছেন, তিনি যেন একটু খেয়াল করে দেখেন, সুকান্তবাবুরা যেন একটু খেয়াল করে দেখেন এই প্রতিবাদের কারণটা কি। কারণটা হচ্ছে বিজেপি বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তারা বাংলার গরিব মানুষের পেটের ভাত, মাথার ছাদ কেড়ে নিয়েছে। বাধার মুখে পড়লেও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী থাকায় বড় কোনো ঘটনা ঘটেনি। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সরকার দপ্তর প্রশ্ন রাখছি না, সরাসরি দেখিয়ে দিয়েছি যা দেখানো। আমি বলছি এটা বিধিবদ্ধ শতকীকরণ দিয়ে দাও যে দায়িত্বটা আমার, তোমাদের কারো দায়িত্ব না।
অ্যাকচুয়ালি এলাকায় ভাগ্য ভালো যে মানুষ তারা করেছে, কারণ এমনি তো মাথার ছাদ কেটে নিয়েছে। 100 দিনের টাকা বন্ধ করে দেবো, কাউকে দেবো না। আবাসের টাকা দেবো, আবাসের টাকা আটকে দেবো, কাউকে দেবো না। তো এইখানে তো মানুষ তারা করছে। আমি বলছি যে বিধিবদ্ধ সতর্কীকরণ সিএনের দায়িত্ব নেই। খুব ভাগ্য ভালো যে মানুষ তারা করছে, কোনো পাগল কুকুর তারা করছে না। এরপর ওকে ভ্যাকসিন দেওয়া হবে, কুকুরের ভ্যাকসিন দিতে হবে, যেটা কিছুক্ষণ আগে বলছিল ওই আমাদের মণিকাঞ্চন দা। এই কুকুরের ভ্যাকসিন দিলে পাগল কুকুর কামড়ালো এবার শুভেন্দু অধিকারী যাতে অসুবিধা না হয়। একটু শালীনতা, সরি আমি তো বললাম যে দায়িত্বটা সম্পূর্ণ আমার, তোমাদের কারোর কোনো দায়িত্ব নেই। আর কি বলবো, পাগল নিয়ে কিছু বলার নেই। এবার বিষয়টা হচ্ছে এই যে গাড়িতে যে আক্রমণ খুব নিন্দনীয়, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আজকে এইটা আদৌ তৃণমূলরা করিয়েছে নাকি এই এসআইআর এর নামে বিক্ষোভকারীরা বিক্ষোভ করেছে, নাকি এরকম ঘটনা ঘটেছে যে কোনো বিশেষ সম্প্রদায়কে সে বারংবার আঘাত করছে, যে মোল্লা মোল্লা মশলা লুঙ্গি পরা, জাস্ট দ্যাট টাইপ অফ ল্যাঙ্গুয়েজেস। মানে এই ধরনের ভারতের সংবিধান এই একটা শব্দকেও প্রাধান্য দেয় না, আনপার্লামেন্টারি বলে, আমরা এখানেও ব্যবহার করব না। ওয়ার্ড আমাদের কে বলছে না বিরোধী দলনেতা, বিরোধী দলনেতার মর্যাদাটা কোথায়? সেখানে বিরোধী দলনেতা আজকে এই ঘটনা ঘটছে। এরপরে এই যে বারংবার যে পরপর বিজেপির গাড়ি করা হচ্ছে আক্রমণ, এইটা যে তৃণমূলই করছে কোনো মানে নেই, এটা বিক্ষোভকারীরাও করতে পারে। আমার নাম মণিকাঞ্চন। দেখো বিষয় হচ্ছে 22শে সেপ্টেম্বর নতুন জিএসটি রিজিম শুরু হয়েছে। তারপর থেকে গতকাল পর্যন্ত রিপোর্ট হচ্ছে দীপাবলি দুর্গাপুজো সব মিলিয়ে প্রায় 7 লক্ষ কোটি টাকার বিজনেস বেড়েছে এবং শুধু ডিজিটাল ট্রানজ্যাকশন হয়েছে 11.31 লক্ষ কোটি টাকা, যেটা প্রায় গত বছরের এই সময়ের থেকে 10 গুণ। এর সঙ্গে আজকে দক্ষিণ 24 পরগনার কি সম্পর্ক? আমি বলছি তো, আরে না হলে আমি বলবো কেন? জয়প্রকাশ দা মনে হচ্ছে না বলছে মাসির কথা, বলছে মামাবাড়ির কথা। এই যে একটা সাধারণ মানুষ এবং প্রত্যেকটা ওষুধের দামও, যে আমি মেডিসিনের সাথে যুক্ত, ওষুধের দামও কমেছে। ওষুধের দাম থেকে শুরু করে সবকিছুর দাম, তার জন্য প্রধানমন্ত্রী পোস্টার লাগাতে হবে সব জায়গায়। প্লিজ এই জনসাধারণ মানুষ খুব খুশি। এই খুশি থেকে যাতে ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদী সরকারের ওপরে মানুষের যে একটা নির্ভরতা বা বিশ্বাস জন্মেছে, এখান থেকে নজর ঘোরানোর জন্য বিভিন্ন জায়গায় অর্গানাইজড করে আমাদের দলের এমপি এমএলএ এবং বিরোধী দলনেতার উপর আক্রমণ করা হচ্ছে, যাতে আমরা এই যে একটা পজিটিভ জিনিস সারা ভারত, মানে আমি যদি খুব সংক্ষেপে আনি, যে যেহেতু জিএসটি রিফর্মস এবং আরো একাধিক ট্রেড রিফর্মসের কারণে মানুষের ঘরে সুখালি কিংবা যেটা কারণে খুশিয়ালি এসছে বলে, এই কারণে করা হচ্ছে। আমি প্লিজ অ্যালাউ মি, সঞ্চালকের দায়িত্বটা ক্যালকাটা নিউজ যখন আমাকে দিয়েছে, প্লিজ অ্যালাউ মি, আমি একেবারে আজকের তথ্য বলছি। গতকালকে ধনতেরস ছিল, 30% গত বছরের থেকে গোল্ডের সেল কমেছে। মনে গোল্ডের সেল 30% কমেছে। চাঁদনি চক ইন দিল্লি, প্লিজ আমরা 30% গোল্ডের সেল কমেছে। গোল্ডের প্রাইস এই মুহূর্তে প্রায় 1.32 লাখ, which is রেকর্ড হাই। যারা ইনভেস্ট করেছে গোল্ড ইটিএফ এ তাদের জন্য সুখবর, কিন্তু মধ্যবিত্ত বাঙালির জন্য সুখবর নয়। আর জিএসটি রিফর্মসের রিফ্লেকশন এখনো পর্যন্ত বাজারে দেখা যাচ্ছে না, এটা ট্রেড কাউন্সিলের রিপোর্ট বলছে। করছে তো, তাহলে তোমার এই ন্যারেটিভটা কোথায় দাঁড়ায়? রাজ্য সরকার জিএসটির যে লাভ সাধারণ মানুষ যদি না পায়, আমি বারবার বলছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, রাজ্য সরকারের অনুপ্রেরণায় জিএসটির লাভ যাতে সাধারণ না পায়, পুরনো দামেই। আমার একটাই প্রশ্ন, তুমি বললে যেহেতু প্রচুর রিফর্মস তাই কালিবালিত করা হচ্ছে, অন গ্রাউন্ড রিয়ালিটি বলছে রিফর্মস হয়তো হবে, এখনো তার হিট করেনি মার্কেটে। সোনা আর গরিব মানুষ কেনে না, সাধারণ গরিব মানুষ সোনা কেনে। যারা রিকশা চালায়, ভ্যান চালায়, কিনারে আমাদের দায়িত্ব সোনা কেনার অধিকার। আমি মানছি কংগ্রেসের অধিকার শুধু মোদি আর শাহ আর শুভেন্দু অধিকারী না, না গরিব মানুষ সোনা কিনতে পারবে না। অভিষেক বলছে মোদির আমলে গরিব মানুষ সোনা কিনতে পারবে না। এই হচ্ছে বিজেপি। আজকে গরিব মানুষ সোনা কিনতে পারবে না, কি করেছে? এই হচ্ছে মোদির সরকার, অভিষেক ব্যানার্জি কি হচ্ছে মোদির সরকার। একটা এমপি ঝাঁটা মেরে আচ্ছা বেশ, একটু শান্ত হন।
বলতে পারো গরিব বলতে পারো বড়লোক কেন মোটর গাড়ি চলবে, বলতে পারো গরিব কেন সেই গাড়ির চাকার তলায় চাপা পড়বে। বিপ্লবী কবি সুকান্তর বহুদিন পুরনো কবিতা। বলতে পারো বড়লোক কেন মোটর গাড়ি চড়বে, বলতে পারো গরিব কেন সেই মোটর গাড়ির তলায় চাপা পড়বে। আজ এখানেই শেষ করছি, সময় নেই, দেখা হবে কালী পুজো দীপাবলির পর। আপাতত সবাই একটু শান্ত হন। আগামীকাল কালী পুজো, মাতৃ আরাধনা, শক্তির আরাধনা এবং তারপর দীপাবলি, আলোর উৎসব। আমরা উৎসবে থাকি। এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।